তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট আলোচনা করব। দেখো, একে আছে সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, নিয়ত বায়ু 2 ধরনের, 3 ধরনের, 5 ধরনের হয়। নিয়ত বায়ু 3 ধরনের হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। নেক্সট, একের 2 নম্বর, ডোলড্রাম বলতে বোঝায় সমুদ্রবৃত্তীয়, মকরীয়, নিরক্ষীয় অঞ্চলকে। সাধারণত ডোলড্রামস মানে হচ্ছে শান্ত অবস্থা, আর ডোলড্রাম বলতে বোঝায় নিরক্ষীয় অঞ্চলকে। নেক্সট প্রশ্ন, একের 3, পৃথিবীর রাবারের রাজধানী বলা হয় বাফেলো, ডেট্রয়েট, অ্যাক্রনকে। পৃথিবীর রাবারের রাজধানী বলা হয় অ্যাক্রনকে। একের 4 নম্বর, দক্ষিণ আমেরিকার প্রধান গম উৎপাদক দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া। দক্ষিণ আমেরিকার প্রধান গম উৎপাদক দেশ হলো আর্জেন্টিনা। এরপরে একের 5, কানাডিয়ান শিল্ড অঞ্চলের অধিকাংশ নদী দক্ষিণ বাহিনী, উত্তর বাহিনী, পূর্ব বাহিনী। কানাডীয় শিল্ড অঞ্চলের অধিকাংশ নদীগুলো উত্তর বাহিনী হয়ে থাকে। এরপরে একের 6, বৃষ্টিপাতের পরিমাপ করা হয় সিসমোগ্রাফ, রেইন গজ, থার্মোমিটার দিয়ে। সঠিক উত্তর হবে রেইন গজ দিয়ে বৃষ্টিপাত পরিমাপ করা হয়, বৃষ্টিপাত। নেক্সট প্রশ্ন দেখো, গর্জনশীল 40 কাকে বলে? উত্তর হবে দেখো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে সশব্দে প্রবাহিত পশ্চিম বায়ুকে গর্জনশীল 40 বলে। পৃথিবীর সব থেকে বৃষ্টিপাত কোথায় বেশি হয়? উত্তর হবে দেখো ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এরপরে কোন কোন নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা নদী বলা হয়? উত্তর হবে প্যারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে নদী 3টির মিলিত প্রবাহকেই লা প্লাটা নদী বলা হয়। এরপরে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উত্তর হবে দেখো সুপেরিও। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি? উত্তর হবে দেখো বাফেলো। ড্যাশ পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এরপর টিকা লেখো অ্যানাবেটিক এবং পৃথিবীর রুটের ঝুড়ি, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো অ্যানাবেটিক কী হবে? দিনের বেলায় সূর্যের তাপে পর্বতের ঢালের উপর বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না, ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকায় শীতল ও উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। এটা অ্যানাবেটিকও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার ক্যাটাবেটিক পড়বো। আবার রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের পরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পর্বতের বায়ু, যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়। এই কারণে হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকায় মাঝের অংশের তুলনায় পর্বতের উঁচু ঢালে জনবসতি কিছুটা বেশি দেখা যায়। এরপরে দেখো পৃথিবীর রুটির ছড়ি। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমি অবস্থান করে। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমি বিস্তীর্ণ তৃণক্ষেত্র, হে, ক্লাভার, আলফালফা, তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। সমগ্র পেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশ উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলায় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। নেক্সট প্রশ্ন, ফেরেলের সূত্র সম্পর্কে যা জানো লিখো। দেখো, পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীপৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস সমুদ্রস্তরের উপর সাধারণভাবে এই বল কাজ করে। এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। নেক্সট, কানাডীয় শিল্ড অঞ্চলে কাস্ট এবং কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, উত্তর হবে প্রথমত পরিবহনের সুবিধা। শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠ চেরাই কলগুলিতে সেগুলি সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। শিল অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি এটার উৎস, মানে যথেষ্ট সুবিধাজনক হচ্ছে। কারখানাগুলোতে উন্নত প্রযুক্তি কাঠ চেরাই
দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধনের সহযোগিতা, এর জন্য কিন্তু এখানে কাষ্ঠশিল্প খুব ভালোভাবে গড়ে উঠেছে। শিল্পাঞ্চলে প্রায় সর্বত্র এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া, ফার থেকে শীতের পোশাক তৈরি করা হয়। অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? উত্তর দেখবো আমরা। দেখো, অ্যামাজন নদীর ক্ষেত্রে বলবো, দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অ্যামাজন অববাহিকা অবস্থিত হয়। প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্র থেকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। অ্যামাজন নদীর মোহনায় বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী। এইসব কারণে অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এরপরে দেখো 5 প্রশ্ন রয়েছে। ষোলতকে বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লিখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কভার হয়, অবশ্যই পড়ো। দেখো, ষোলতকে বৃষ্টিপাত কাকে বলে, তারপরে যেরকম আছে অনুবাদ ঝাল কাকে বলে, সবগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, তাই অবশ্যই পড়ো। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এটা রিলেটেড দেখো আরও কিছু প্রশ্ন পাবে এখানে নিচের দিকে, কিছু শর্ট প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। এই দেখো, এই যে এই পার্টগুলো অবশ্যই পড়বো। সর্বাধিক বৃষ্টিপাত কোথায় ঘটে? চলো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।